নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওষুধের ভূমিকা, অর্থাৎ মেডিকেশনের ভূমিকা একজন পার্কিনসন রোগীর জন্য। পার্কিনসন রোগীর ক্ষেত্রে ওষুধের যে ভূমিকা থাকে সেটা 50 থেকে 60-70% পর্যন্ত ধরে নেওয়া যায়, কিন্তু সেটা কখনোই 100% হয় না। আপনাকে বুঝতে হবে পার্কিনসন কিভাবে হয়, কোন কোন কারণে হয়, কিভাবে এটাকে প্রতিরোধ করা যায়, কিভাবে মুক্তি পাওয়া যায়। তাহলে পার্কিনসন হলে আপনি যদি ভাবেন মস্তিষ্কের ভেতরে ঠিক কি হচ্ছে, মস্তিষ্কের ভেতরে মস্তিষ্কের কোষগুলো মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? কারণ মস্তিষ্ক সেই পরিবেশ পাচ্ছে না যেখানে কোষ মানে নিউরন কোষগুলো নিজের কাজ ঠিকভাবে করতে পারে। এখন মস্তিষ্ক কি কি কারণে ক্ষতিগ্রস্ত হয় আমরা শরীর সম্পর্কে জানি, কিন্তু আমাদের মস্তিষ্ক সম্পর্কেও জানা উচিত। মস্তিষ্কের কিছু জিনিস বিশেষভাবে দরকার হয়। মস্তিষ্ককে স্ট্রেস থেকে অনেক দূরে থাকতে হয়। যদি কারো ডিপ্রেশন থাকে তাহলে সেই রোগীদের মধ্যে আমরা কি দেখি? আমরা পার্কিনসন বেশি দেখি নাকি পার্কিনসনের কারণে ডিপ্রেশনে দেখি? এটা দুই দিক থেকেই চলে। দ্বিতীয়ত, মস্তিষ্কের জন্য ঘুম মানে আমাদের ভালো ঘুম খুব দরকার। কারণ যখন আমরা ঘুমাই তখন আমাদের শরীরে অ্যানাবলিক অ্যাক্টিভিটিস বেড়ে যায়। অ্যানাবলিক মানে হলো রিপেয়ার বা মেরামতের কাজ। কারণ আমাদের শরীরটা যদি দেখো লোহার তো তৈরি নয়, তবুও শরীরটা 80, 90, 100 বছর পর্যন্ত চলতে পারে। 80, 90, 100 বছর তো কোনো পাথর, সিমেন্ট বা লোহার তৈরি বাড়িও টেকে না। গাড়িগুলো লোহার তৈরি হয়, সেগুলো এতদিন চলে না, তাহলে আমাদের শরীর কিভাবে চলে? এর পেছনে একটা ছোট্ট মেকানিজম আছে, সেটা হলো আমাদের শরীরে রিপেয়ারের কাজটা প্রতিদিন হয়। যদি এই প্রতিদিনের রিপেয়ার আমাদের শরীরে না হতো, তাহলে হয়তো আমরা 2-3 মাসের মধ্যেই শেষ হয়ে যেতাম। এর চেয়ে বেশি সময় আমাদের শরীর চলতেই পারতো না, কারণ শরীরে প্রতিদিন এত বেশি রিপেয়ার আর টিয়ার হয়। তাই আমাদের এই রিপেয়ার আর টিয়ার প্রক্রিয়াটা কমাতে হয় এবং শরীরে রিপেয়ারের কাজটা বাড়াতে হয়। আর রিপেয়ারের কাজটা কখন হয়? রাতে হয়। এখন রাতে বারবার উঠছো, প্রস্রাবের জন্য উঠছো বা তোমার ঘুমই আসছে না, তাহলে ব্রেনকে সেই সময়টা ঠিকমতো রিপেয়ারের জন্য পাওয়া যায় না। আর ব্রেন যতটা যতটা দুর্বল হতে থাকে, পার্কিনসন আর অ্যালঝাইমারের মতো সমস্যা দেখা দিতে পারে। দেখা যায়, তাই ঘুম খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, পুরো শরীরের কোষগুলোর আরও 2টা জিনিস দরকার হয়। প্রথমটা হলো খাবার। এখন তুমি যে খাবার খাচ্ছ সেটা মুখ দিয়ে খাও, পেটে যায়, তারপর পেট থেকে অন্ত্রে চলে যায়। তারপর খাবারের মধ্যে থাকা পুষ্টিগুণ বের হয়ে আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছে যায়। এখন ধরো কারো বয়স 50, 60, 70 বছর, তার অন্ত্র তো এত পুরনো হয়ে গেছে, তাই তার কার্যক্ষমতাও কমে যায়। তাই আমাদের খেয়াল রাখতে হয় যে আমরা যা খাচ্ছি তা যেন খুবই পুষ্টিকর হয়, যাতে তার মধ্যে যথেষ্ট শক্তি থাকে। আর যদি কম শক্তিও শরীর টানে, তবুও সেটা শরীরের জন্য যথেষ্ট হয়। তাই আমাদের প্রচুর ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খেতে হয়, যাতে আমাদের শরীর ভালোভাবে টিকে থাকতে পারে। এখন খাবার কেমন হওয়া উচিত? খাবার হওয়া উচিত ব্যালেন্সড ডায়েট। এখন ব্যালেন্সড ডায়েট বললে আমরা সাধারণত কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিনের কথা বলি। কিন্তু আমরা একটা জিনিস প্রায় ভুলে যাই, সেটা হলো ফাইবারের গ্রহণ। ফাইবারের গ্রহণ গুরুত্বপূর্ণ কারণ আমরা ভাবি ফাইবার শুধু পেট পরিষ্কার করার জন্য দরকার। কিন্তু ব্যাপারটা এমন নয়। আমাদের অন্ত্রের ভেতরে একটা কলোনি থাকে, যাকে আমরা মাইক্রোবাজম বলি। এই মাইক্রোবাজম কি করে? এই মাইক্রোবাজম খাবারকে ভাঙে, সেটা ফাইবারের উপর নির্ভর করে ভাঙে, আর তখন তারা এক ধরনের কেমিক্যাল তৈরি করে। সেই কেমিক্যালগুলো বিভিন্নভাবে কাজ করে। কিছু কেমিক্যাল আমাদের ইমিউনিটি শক্তিশালী করে, আবার কিছু আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা আরও ভালো করে তোলে। তাই আমাদের দেখতে হয় আপনার ডায়েটে ফাইবার ইনটেক কতটা আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন ইনটেক কতটা আছে। তাহলে আমরা আপনাকে, এখন প্রত্যেকের শরীর আলাদা, তাই প্রত্যেকের শরীরের চাহিদাও আলাদা। তাই আমরা যা দেখি, যা পড়ি, সেখানে লেখা থাকে আপনার দৈনিক চাহিদা কত হওয়া উচিত। এতটা প্রোটিন খেতে হবে, এতটা কার্বোহাইড্রেট খেতে হবে। রোগী খুবই বিভ্রান্ত হয়ে পড়ে, কি খাব আর কি খাবো না। এটাতে চিনি আছে, এটাতে নুন আছে, এটাতে ঘিতেল বেশি আছে, এটাতে এটা বেশি আছে। তাই সে খুব বেশি চিন্তিত থাকে, না সে নিজের শরীরকে ঠিকভাবে রাখতে পারে, না চলতে পারে। তাহলে সবচেয়ে সহজ উপায় হলো আপনি আপনার ডায়েটকে ব্যালেন্স করে নিন। মানে, বাজারে যেসব সবজি এখন পাওয়া যাচ্ছে সব খেতে হবে, বাজারে যত ফল পাওয়া যাচ্ছে সব খেতে হবে, কিছুই বাদ দেবেন না। কম বেশি আপনি খেতে পারেন, কিন্তু কিছুই বাদ দিতে নেই। কোনো জিনিসই বারবার খেতে নেই। যেমন আমি রোজ সকালে পোহা খাই। আপনি যদি রোজ সকালে পোহা খান, তাহলে ভুল করছেন। একদিন পোহা, একদিন ডিম, একদিন বেসনের চিলা, একদিন উপমা, একদিন ইডলি, একদিন দোসা, এইভাবে খেতে হবে। এইভাবে রোটেশনে রাখুন। এখন অনেকে বলেন আমরা খুব ভালো পুষ্টিকর সবজি খাই। কোন সবজি খান? লাউ, ঝিঙ্গে, টিন্ডা।
এটা করো না। বাকি যেসব সবজি আছে সেগুলোরও খাওয়া উচিত। কারণ লাউ, ঝিঙ্গে, টিন্ডাতে যা আছে সেটা তো পেয়ে যাবে। কিন্তু যা নেই সেটা কখনোই পাবে না। কারণ তোমার তো জানা নেই এতে এমন কি নেই যা তোমার শরীরের দরকার। তাই কখনো এমন করো না। তোমাকে সবজিগুলোকেও রোটেশনে রাখতে হবে। কখনো বেগুন, কখনো ভেন্ডি, কখনো শিম। তাই বাজারে যেসব ভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে সেগুলোর নিয়মিত খাওয়া চালিয়ে যেতে হবে। রোটেশনের মধ্যে ফল, সবজি, সিরিয়ালস আর শস্য সবকিছুর ক্ষেত্রেই। কখনো গম খেলাম, কখনো ভাত খেলাম, কখনো আমরা ভুট্টা খেলাম, কখনো অন্য কিছু খেলাম। এখন আপনাকে যে কয়েকটা জিনিস নিয়ন্ত্রণে রাখতে হবে সেগুলো ২-৪টা বিষয়। খাবারে কতটা লবণ যাচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। যদি আপনি উচ্চ রক্তচাপের রোগী হন, রক্তচাপ কম থাকে তাহলে খেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু খুব বেশি পরিমাণে গ্রহণ করবেন না এবং আপনি কতটা চিনি খাচ্ছেন সেটাও খেয়াল রাখুন। যদি আপনি ডায়াবেটিক হন তাহলে চিনি খাওয়া আপনাকে যতটা সম্ভব কমাতে হবে। যদি এই ২টি বিষয়ে আপনি খেয়াল রাখেন, ডায়েট ঠিকভাবে মেনে চলেন, একটু হালকা ব্যায়াম করেন, তাহলে আপনি হাঁটেন, সাইকেল চালান, সাঁতার কাটেন, ব্যাডমিন্টন খেলেন, পলো খেলেন, গলফ খেলেন, ঠিক আছে, অথবা আপনার যদি কোনো শখ থাকে, আপনি গান করেন, নাচেন, গাছ লাগান অথবা অন্য কিছু করেন এবং হ্যাঁ, মধু, মৌমাছি পালন করেন। এমন একজন রোগী এসেছিলেন যার কাজ এবং শখ দুটোই হলো মৌমাছি পালন করা। তাহলে আপনার যে কোনো শখ হতে পারে। তাহলে যেসব শখ আপনি করেননি কারণ আপনি কাজে ব্যস্ত ছিলেন, টাকা রোজগারে ব্যস্ত ছিলেন, এখন তাদের জন্য সময় বের করার সময় এসেছে। ঠিক আছে, এরপর আসে গুরুত্বপূর্ণ পরিবারের সঙ্গে যোগাযোগ। আপনি আপনার পরিবারের সঙ্গে কতটা সময় কাটাচ্ছেন, তাদের সঙ্গে ঘুরতে যাচ্ছেন কিনা, শপিংয়ের অজুহাত খুঁজছেন কিনা, এসব বিষয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি। তাহলে ওষুধ একদিকে ধরো ৬০-৭০% কাজ করবে, কিন্তু ৩০-৪০%কে উপেক্ষা করা যাবে না। কারণ এটা খুবই সহায়ক। কারণ এটা মস্তিষ্কের আরও অবনতি হওয়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যখন আপনি মস্তিষ্ককে আরও ক্ষতি হওয়া থেকে আটকাবেন, তখনই তো মেরামতের কাজ শুরু হতে পারবে। এখন আপনি কি করছেন? ওষুধ খাচ্ছেন এই ভেবে যে আমার কাজ হয়ে যাবে। এটাই সবচেয়ে বড় ভুল হয় এবং আপনি আজ পর্যন্ত সেটাই করে আসছেন। এই কারণেই আপনাকে ওষুধের ডোজ বাড়াতে হচ্ছে। আপনার ওষুধের ভূমিকা আলাদা। ওষুধ মানে আপনি বুঝে নিন, এটা আপনাকে কম সময়ে ঠিক করার একটা উপায়। এই পদ্ধতিটা একটু ধীর, কিন্তু এটা আপনাকে অসুস্থ হতে দেবে না। পার্কিনসনের যে অগ্রগতি সেটাকে নিয়ন্ত্রণে রাখবে। তাহলে যখন এই ২টা জিনিস একসাথে হয়, হোক সেটা ঘুম, আপনার ডায়েট, আপনার সামাজিক মেলামেশা আর আপনার ওষুধ। যখন এই ২টা জিনিস একসাথে আসে, তখনই এমন ফলাফল